ও নিঠুর কালা দিলে দিয়ে জ্বালা, তুই কোন যমুনাতে লুকায়ে, আমি তোরই কারণ কিনি বদনাম এখনো মন রঙ্গিলা প্রেমিকা আমার। কালা 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 খোল কালা খোল কালা খোল কালা খোল কালা 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 খোল কালা খোল কালা খোল কালা খোল। ছোটোবেলাটা কিছুদিন আমার যশোরে কেটেছে, তারপরে আমরা ঢাকাতে আমার স্কুল শুরু হয়। তারপরে আমি ইউনিভার্সিটি হলো জাহাঙ্গীরনগর। সঙ্গীতের যে পথ চলা এইটা যদি একটু দর্শকদেরকে জানতে চাই যে আপনার সঙ্গীতের পথ চলা। আমার শুরুটা, আমার বড় বোন আসলে ও এসছে আজকে, ও গান শিখতেন উনি, তো ওর কাছ থেকে আমার মনে হয় আমার আগ্রহটা আসলো। কিন্তু আমার হাতে খড়ি আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন, এবং আমার তখন আমার ফোকাস ছিল, মানে আমি নজরুল সঙ্গীত নিয়ে আমার আসলে ট্রেনিংটা হয়। পরবর্তীতে আমি বাফা থেকে নজরুল সঙ্গীতের উপরে কোর্স করি, এবং এখনও আমি শিখছি। আসলে আমি ইউএসএতেও হিন্দুস্তানি ক্লাসিক্যালের উপরে এখনও মানে শিখছি আর কি, একটি গুরুর কাছে। আমার মনে হয় যে এটা আমার জন্য তো খুব পজিটিভ কাজ করছে, কারণ আপনি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, এটা একটা ভাগ, যেমন যারা হচ্ছে নিজেরা গান তৈরি করে, নিজেরাই শুরু করে, নিজেরাই করছে, মানে এটার সাথে কোনো রেকর্ড লেভেল বা এমন কোনো, বা নিজেরাই এবার গানগুলো রিলিজ করছে। তা আমাদের জন্য তো আসলে ওইভাবে ধরেন একদম বিশাল একটা মার্কেটিং বাজেট দিয়ে, কারণ আপনি যখন আমি এখন বুঝতে পারলাম, গানটি যদি তখনও মানুষ জানতো হয়, তখন তাদের, যেহেতু মানুষ জানেনি হয়তো তারা গানটি শোনেনি। কারণ আমি যখন এই গানটি করছিলাম ইউএসএতে বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে, তখন আমি দেখছিলাম যে আমেরিকান দর্শকরা ওরা কিন্তু খুব পছন্দ করছে গানগুলো। স্পেশালি এরপরে আমার আরও 3টে ফেস্টিভ্যালে আমি করবো, আমি ফিরে গিয়ে। তো তখন আপনি দেখবেন যে একদম শেষের দিকে, যেটা একবার আমার একটা ফেস্টিভ্যাল সারা মাঠ কালা কালা, না আজকে যেটা হলো, তা আমার খুবই ভালো লাগছে যে আমি প্রথম এই যে এইভাবে করছি এখন বাঙালি দর্শকদের সামনে। কিন্তু যখন গানটা আমি রিলিজ করি, তখন আমার ফেসবুক থেকে যে খুব বেশি সাড়া পেলাম তা কিন্তু না। তো আমার মনে হয় একটা দরকার হয় একটা পুরস্কার। এই যে আলিফ আসলে ও গানটি আসলে একটা রিলস বানিয়েছিল গানটি নিয়ে, তো সেই রিলস দিয়ে মানুষ আসলে জেনে যায় গানটি সম্বন্ধে। তো আমি বলবো সোশ্যাল মিডিয়া অবশ্যই তো পজিটিভ, তা নাহলে দেন আমার তো এইরকম আজকে দেখেন পুরো দর্শক এটার মার্কেটিংয়ের দায়িত্ব তুলে নিল, এবং একটা অডিয়েন্সের যে পাওয়ার, এটার পরে তো আর কিছু নেই, সকলে রিলস বানাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সকলের ভালো লাগছে গানটা। তো এটা আমি তো পজিটিভলি দেখছি। ভাই আপনার উপস্থাপনার যে ধরন, আপনার যে পারফরমেন্স যেটি করেন, এবং সেই সাথে আপনার পোশাকের মধ্যে অনন্যতা দেখতে পাই, এটা আসলে কীভাবে আসে? আমার মনে হয় যে এটা আমাদের এখানে ছিল, আপনারা ওভাবে খেয়াল করেন। আচ্ছা। কারণ আমাদের গানগুলো সাধারণত ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে যে প্লেব্যাক সিঙ্গিং কেন্দ্র, বলিউড বলেন, এখানে বলেন। তো যখন আপনি দেখেন, এখন যদি আপনি বেদের মেয়ে জ্যোৎস্না চিন্তা করেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পোশাক কি ছিল? কারণ গানটি কিন্তু উনি প্রেজেন্ট করেছেন, অ্যান্ড্রু কিশোর দাদা কিন্তু প্রেজেন্ট করেননি। কাজেই ওখানে আপনি আবার ইউএসএতে যখন প্লেব্যাক বিষয়টা, এটা একেবারে এটা আমাদের এখানকার ধারণা যে একজন গাইবে, একজন ঠোঁট মেলাবে। আমরা লতা মঙ্গেশকরকে সবসময় একটা আঁচল দিয়ে আমরা গান গাইতে দেখলাম, কিন্তু ওই গানটি শ্রীদেবী যখন গাইছে, তিনি কিন্তু নাগিন পোশাক পরে গাইছে। কাজে যখন আপনি উপস্থাপনা করেন কিছু একটা, আপনি স্টেজে থাকেন, মানে ওখানে কিন্তু যিনি গাইছেন গান, উনি হিরো, উনি প্রেজেন্ট করেন ওনার গান। আপনি যদি দেখেন উইকেড ফিল্মেও যখন ওদের হচ্ছে গান, সিনেমায় গান লাগে, তখন ওরা এমন কাউকে চুজ করে যিনি গান জানেন। যেমন উইকেড ফিল্মে কিন্তু আরিয়ানা গ্রান্ডে, দেন সিনথিয়া, ওনারা কিন্তু গানগুলো নিজেরা গেয়েছেন, কেউ কিন্তু লিপ করে দেয়নি। তো আমি বলবো যে এটা আসলে ছিলই। এখন আমারটা ওনারা হয়তো গায়কদের এভাবে দেখেননি, দেখে হয়তো মানুষের একটু লাগছে। আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, খুব বা ঝলমলে পোশাক করতে ভালো লাগে। আমার মনে হয় যে গ্লিটার এটা অনেকগুলো রং নেয়, সামনে আপনি দেখেন যে রিফ্লেক্ট করে অনেক মানুষের অনেক এনার্জি। আমি ওই এনার্জিটা নিয়ে আজকে আমার পারফরমেন্স শুধু আমার না, আমার মনে হয় যে আমি ওখান থেকেও এনার্জি পাচ্ছি। ওই যে দর্শক আমাকে একটা এনার্জি দিচ্ছে, আমি এখান থেকে একটা এনার্জি দিচ্ছি, ফিডব্যাক। হ্যাঁ, তো এই ঝকমকে ব্যাপারটা, এটা আমি অনেক ধারণ করি, অনেক কিছু ধারণ করি, এটার মধ্যে সব রিফ্লেকশনটা চলে আসে। তো আমার ওটা ভালো লাগে আসলে। এই জন্য মানুষ আমার অন্যান্য গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এখন আমি মানে অনেকে পছন্দ করছে, ওটা ভালো লাগছে। আর আমি
সেইভাবে প্ল্যান করে কিছু করি না, সত্যি কথা। আমি একদম বর্তমানে বাঁচি। আজকে এখন আপনাদের সাথে কথা বলছি, আমি আপনাদেরকেই ফোকাস করছি, আর কিছু না। হ্যাঁ, যখন যেটা আমি সেটা তো অত ভাবি না। তো আমি যেটা করি, আমার যে কাজগুলো আছে ওগুলো আমি শেষ করতে চাই। আমার আরও যে কাজ এখন ইজি হয়ে গেল ওগুলো রিলিজ করতে, এখন দেখা গেলো আমার দর্শকই মার্কেটিং করে দিল আমার গানগুলো। একটা ফোক গান মানেই আপনি যে ধরেন আইসো খাইসো বা একটা আঞ্চলিকতা বলছেন, তাতেই কিন্তু ফোক গান হয়ে যায় না। সেটা গানের অ্যারেঞ্জমেন্ট একই। ফোক গানগুলো অ্যাকচুয়ালি মাটির গানগুলো আপনি কোনো মানে কোনো প্লাগ ইন থাকবে না, মানে আপনি কোনো রকম যন্ত্র মানে কোনো তার মানে ইলেকট্রনিক কোনো যন্ত্র থাকবে না। তো আমি যখন ওখানে গিয়ে গানগুলো বাংলা ফোক গানগুলো করতে চাইলাম, তখন আমি দেখলাম যে ওখানে তো আমি দোতারা পাচ্ছি না বা অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো পাচ্ছি না। তো কী করা যায়? তখন আমি আমেরিকান ফোক মিউজিকে কী ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হয়, যার ফলে দেখবেন আপনি আমার গানে চেলো অনেক ব্যবহার হয় তখন, বা আমি নাইলেনের গিটার ইউজ করি। তো এগুলোর সাথে আমি দেখছি আমার ভয়েসটাও খুব সুন্দর যাচ্ছে, একটা একতারার একটা, হ্যাঁ, আপনি নাইলেনের গিটারের একটা সুন্দর একটা টোন দেয় ওই যে তারগুলো। তো আমার মনে হয় যে ওটা আমাদের, তখন আমি বুঝলাম না আসলে আমেরিকান ফোকও আপনি যদি শোনেন, আপনি দেখুন খুব বাংলাদেশি যে গানগুলো শুনছেন এখন, যেটা হয় কি আমাদের দেশে বাংলাদেশি ফোক গান আর হচ্ছে না, যেটা হচ্ছে কিন্তু ফোক ফিউশন। আই হ্যাভ নো প্রবলেম উইথ ইট, কিন্তু কারণ প্রত্যেকেই দেখা গেলো ওটার সাথে এমন কিছু বিট ইউজ করছে, ওটা ফোক ফিউশন। কিন্তু আমাদের ফোক একদম জনরা না, একদম কোনো রকম আপনি ওটার সাথে কোনো রকম কিছু মানে একটা হ্যাঁ মানে কোনো কিছু আপনি অ্যাড করবেন না। মানুষের যে বিভিন্ন ধরনের খাবার ভালো লাগে, আপনার কিন্তু অনেক সময় জাস্ট একটু ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগবে, একটু আলু ভর্তা নিয়ে নিলে আপনার ভালো লাগবে, আপনি বিরিয়ানিও ভালো লাগবে। তো এই যে গানগুলো সব কিছুকে এত বেশি দরকার হয় না, কিছু জিনিস এমনিই ভালো লাগে। তো ফোকটা হচ্ছে তাই।